এবারে স্টাডি মেটেরিয়াল এবং আমার যে ভয়েস মেসেজটা ছিল সেখানে একটু এক্সট্রা ছিল যেগুলো আদৌ পড়ানো হয়নি কিছু। তো সেগুলো আমি অনেকে দেখলাম হোম টাস্কে সেগুলো অ্যাড করেছেন, খুব ভালো এটা। কিন্তু ওগুলো আসলে আমাদের হয়নি বা ক্লাসে এখন আমরা ওগুলো বাকি অংশগুলো করিনি। মানে ফার্স্ট যে স্টাডি মেটেরিয়ালটা আছে পুরো অংশটা আমাদের পড়া হয়নি এখন। যাই হোক, ওই বাকি অংশটুকু আমরা আজকে দেখে নিচ্ছি। স্যার আচ্ছা, কেউ কিছু বলছেন? হ্যাঁ স্যার, আমি সৌভিক হ্যাঁ বলো। বলছি। স্যার পেট কাটা মূর্ধন্য শয়ে উচ্চারণটা ঠিক আসছে না, মানে আচ্ছা, ওটা তিনটে আমাদের এখন শয়ের হয়নি। আমি বলছি ডিফারেন্সটা। আজকে বলছি, আজকে আমাদের ওটা আসলে এখনো হয়নি, আমাদের কতদিনে হয়নি। আজকে আমরা ওগুলো ডিটেলসে আসবো। ঠিক আছে স্যার। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, আমরা কোথায় ছিলাম? সমস্যা 3। প্রথম যে দুটি বিষয় বলা হয়েছে, অকারের উচ্চারণ করার বিষয়টি। অয়ের উচ্চারণটা আমরা বাংলাতে ওকারের মতো করে থাকি, তো সেটার পরিবর্তনের জন্য আমরা বলেছি যে ক কা কি এটার অভ্যাস করতে হবে, এবং হ্রস্ব এবং দীর্ঘ এটার ব্যালেন্স আনার জন্য আমাদের ক কা কি এটার অভ্যাস করে যেতে হবে। ঠিক আছে, ওটা শুধু হোম টাস্ক পাঠিয়ে দিয়ে চুপচাপ বসে থাকলে হবে না, আপনাদের এখন রেগুলার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, সমস্যা 3-এ আমাদের কয়েকটা ব্যঞ্জন বর্ণের বিষয়ে বলা হয়েছে। আসলে যে ব্যঞ্জন বর্ণগুলো বাংলা ভাষাতে আমরা মুখের যে অংশ দিয়ে উচ্চারণ করি সেটা বাংলা ভাষার জন্য ঠিক আছে, সংস্কৃত ভাষাতে যদি আমরা সেই ব্যঞ্জন বর্ণগুলো বাংলা ভাষার মতোই সেই উচ্চারণ স্থান দিয়ে উচ্চারণ করি তাহলে সেটি ভুল উচ্চারণ বলেই বিবেচিত হয়। তো তার জন্য ওই যে পার্টিকুলার কয়েকটা বর্ণ আছে সেগুলো আমাদের সংস্কৃত ভাষাতে তার যে সঠিক উচ্চারণ স্থান সেই উচ্চারণ স্থান দিয়ে উচ্চারণটা আমাদের এখন করার প্রবণতা দেখাতে হবে। তো সেই বর্ণগুলো বিগত ক্লাসে বলা হয়েছিল কি কি? ন, ঞ, ন, ন, বর্গীয় ব, অন্তস্থ ব, তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত্য স। তো তার মধ্যে ঙকারেরটা হয়েছে। আচ্ছা, আমরা এই বর্ণগুলোর অভ্যাস আমরা কিভাবে করব? প্রসেসটা বিগত ক্লাসে বলা হয়েছে। আমরা ডাইরেক্ট মানে যে বর্ণটা আমরা শেখার জন্য অভ্যাস করছি কেবলমাত্র সেই বর্ণটা আমরা উচ্চারণ করতে যাব না। প্রথমে আমাদের কি করতে হবে? আমাদের দেখতে হবে সেই বর্ণটা কোন বর্গীয় বর্ণগুলোর সাথে মিলছে। ইট মিনস আমাদের 5টা বর্গ আছে, ক বর্গ, চ বর্গ, ত বর্গ, ট বর্গ এবং প বর্গ। এখন আমাদের দেখতে হবে এই যে পার্টিকুলার কয়েকটা বর্ণ আছে এই বর্ণগুলো কোন মানে বর্গের সাথে যাচ্ছে, অর্থাৎ কোন বর্গের বর্ণগুলোর সাথে ম্যাচ করছে, উচ্চারণ স্থানটা ম্যাচ করছে। তো এখন কি শিখছি? মকার শিখছি। মকার অটোমেটিক্যালি এটা ক বর্গেরই বর্ণ, তাই এটা আর দেখার প্রয়োজন নেই ম্যাচ করছে কিনা। ক বর্গের 5টি বর্ণ সবার উচ্চারণ স্থান সমান হবে, কণ্ঠ। তো তাই জন্য আমরা ক বর্গের সাহায্য নিয়ে ঙকারটা অভ্যাস করব। ঠিক একই রকম ভাবে ঞকারটাও তাই। কোন বর্গের বর্ণ? চ বর্গের বর্ণ। চ বর্গের সাহায্য নিয়ে আমরা একই প্রসেসে অভ্যাস করব। স্টেপগুলো একই থাকবে। কেমন? চ ছ জ ঝ ঞ, চ ঞ ছ ঞ জ ঞ ঝ ঞ ঞ। 3 স্টেপস এইভাবে আমাদের এগোতে হবে। এরপরে আসি মূর্ধন্য এবং দন্ত্য। আচ্ছা, বাংলা ভাষাতে আমরা যেটা উচ্চারণ করি এই দুটো নকারের জন্যই একই উচ্চারণ করি।
ঠিক আছে, আমরা মূর্ধন্য এবং দন্ত্যের উচ্চারণে বাংলা ভাষাতে কোনো পার্থক্য করি না। অর্থাৎ দুটি নকারের জন্যই আমরা একই উচ্চারণ করি। ইট মিনস আমরা কোনো একটা দুটোর মধ্যে কোনো একটা নকারই উচ্চারণ করছি। সেটা দন্ত্য নয়ের জায়গায় মূর্ধন্য হতে পারে, মূর্ধন্য নয়ের জায়গায় দন্ত্য হতে পারে। অর্থাৎ আমরা যে কোনো একটা নকার আমরা বাংলা ভাষাতে অলরেডি উচ্চারণ করছি। তো আমাদের এখন শিখতে হবে যেটা আমরা বাংলা ভাষাতে উচ্চারণ করছি। আমরা কি করি, বাংলা ভাষাতে দন্তীয় নয়ের উচ্চারণটাই করি আমরা, মূর্ধন্য নয়ের উচ্চারণটাও দন্তীয় নয়ের মধ্যেই করি। তাহলে আমাদের শিখতে হবে কোনটা, মূর্ধন্য নকারটা শিখতে হবে। তো এখন একটা সমস্যা হয় দেখবেন, যেটা আমরা দীর্ঘদিনে একটা অভ্যস্ত হয়ে পড়েছি যে বিষয়টা, সেই বিষয়টা সাথে রিলেটেড যখন আরেকটা নতুন জিনিস শিখতে যাচ্ছি, তো আমাদের দুটোই একসাথে শেখা ভালো। কেননা যেটা বাকি আছে শেখার, সেটা শিখতে গেলে আমরা যেটা শিখেছি, যেটা জানি, সেটাও একটা মিসম্যাচ হয়ে যায় জিনিসটা। তাই জন্য আমরা দুটোই অভ্যাস করব। তাহলে মূর্ধন্য ন বলছি, মূর্ধন্য ন বলছি মানে তার উচ্চারণ স্থানটা কি, মূর্ধা, তাই জন্য বলছি মূর্ধন্য নকার। যেহেতু উচ্চারণ স্থানটা মূর্ধা, তাই জন্য বলছি মূর্ধন্য নকার। আচ্ছা, মূর্ধন্য নকার কোন বর্গের সাথে যাচ্ছে, ট বর্গ। তাহলে আমাদের সেম প্রসেসে ট বর্গের সাথে অভ্যাস করতে হবে। ট, ঠ, ড, ঢ, ণ, ট ন, ঠ ন, ড ন, ঢ ন, ণ। ওকে। আচ্ছা, দন্তীয় ন কেন বলছি, দাঁত দিয়ে উচ্চারিত হয় বলে দন্তীয় ন বলছি। তাহলে দন্তীয় নটা কোন বর্গ, ত বর্গ। তাহলে আমরা ত বর্গের সাহায্য নিয়ে অভ্যাস করব। ত, থ, দ, ধ, ন, ত ন, থ ন, দ ন, ধ ন। এরপরে বর্গীয় বকার এবং অন্তস্থ বকার। আচ্ছা, দুটো বকার আছে। আমরা বাংলা ভাষাতে কিন্তু যে কোনো মানে দুটোর জায়গায় একটা করি, যেমন এই দুটো নকারের জায়গায় একটা নকারই উচ্চারণ করি আমরা, সেরকমই দুটো বকারের জায়গায় আমরা একটা বকারই উচ্চারণ করি। আচ্ছা, কোন বকারটা আমরা উচ্চারণ বাংলা ভাষাতে করি, কেউ বলতে পারবেন? বর্গীয় বকার। ইয়েস, বর্গীয় বকারের উচ্চারণটা আমরা বাংলা ভাষাতে করি। অর্থাৎ কি করি, অন্তস্থ বকারটাও বর্গীয় বকারের মতোই উচ্চারণ করি আমরা। তো আমাদের চেঞ্জ করতে হবে এখন কোনটা, তাহলে অন্তস্থ বকারটা শিখতে হবে। তো সেটা শেখার জন্য আমাদের, এটা আসলে কোনো বর্গীয় বর্ণের সাহায্য নিয়ে করা যাবে না। তাও আমরা যদি নিজেরা একটু জাস্ট চিন্তা করি, তাহলে একটা সমাধান আমরা নিজেরাই পাবো। আচ্ছা, অন্তস্থ ব, অন্তস্থ বর্ণ কোনগুলো, য়, র, ল, ব, তাই তো? এই চারটি বর্ণ হচ্ছে অন্তস্থ ব। আচ্ছা, প্রত্যেকে দেখুন, য়, র, ল যখন বলছেন, আমাদের মুখের অবস্থানটা কেমন থাকছে, য়, র, ল। আমাদের দুটো ওষ্ঠ খোলা থাকছে, মুখটা পুরো খোলা থাকছে, একেবারে স্পর্শ করছে না, তাই না? মুখ পুরো খোলা আছে, বিকশিত হয়ে আছে, য়, র, ল। তো ঠিক বকারের উচ্চারণও তাই, অন্তস্থ বয়ের উচ্চারণটাও ঠিক মুখের পজিশনটা সেম থাকবে। তাহলে কেমন হবে, য়, র, ল, ও। তো যদি আমরা পার্থক্যটা একটু ভালো করে খেয়াল করি, প, ফ, ব, ভ, বর্গীয় ব যখন উচ্চারণ করছি, তার উচ্চারণটা কেমন, পয়ের স্টাইলে হবে, প, ফ যেমন হয়। আচ্ছা, যখন আমরা দেখুন প, ফ, ব, ভ বলছি, কি হচ্ছে, আমাদের দুটো ঠোঁট পুরোপুরি টাচ করছে, তাই না? দুটো ঠোঁট পুরোপুরি টাচ করছে, দুটো ওষ্ঠ পুরোপুরি টাচ করছে, স্পর্শ করছে। তাহলে প, ফ, ব। তাহলে এই যে বকার, এটা তাহলে বর্গীয় বকারের উচ্চারণ। কখন, যখন আমরা আমাদের দুটো ওষ্ঠ পুরোপুরি স্পর্শ করিয়ে একটা বকার উচ্চারণ করব, সেটি হচ্ছে বর্গীয় বকার। তো বিপরীতভাবে যখন আমরা দুটো ওষ্ঠ স্পর্শ না করিয়ে একটা বকার উচ্চারণ করব, তখন সেটা অন্তস্থ বকার। দেখুন, অন্তস্থ বর্ণ কোনগুলো, য়, র, ল, ব। য়, র, ল, ব, য়, র, ল বলুন। আমাদের দুটো ঠোঁট কিন্তু স্পর্শ করছে না, দেখুন, য়, র, ল। তো যখন আমি অন্তস্থ ব বলবো, তখনও আমার মুখের পজিশন সেম থাকবে, যেমন য়, র, ল বলার সময় থাকছে তেমনই।
তাহলে ওই দুটো ঠোঁট স্পর্শ করবে না, এইভাবে যে বকারটা উচ্চারণ করব সেটা হচ্ছে অন্তঃস্থ ব। ওকে, আচ্ছা এই গেল তাহলে বর্গীয় ব, অন্তঃস্থ ব। নেক্সট তিনটি সকার। আচ্ছা, এখানেও তাই, আমরা বাংলা ভাষাতে তিনটে সকারের জায়গায় একটাই উচ্চারণ করি। কোনটা করি? দন্তেস্ব। তালব্য ইয়েস, তালব্য স। আচ্ছা, তাহলে বাংলা ভাষাতে আমরা কি করি? তার মানে কি, তালব্য স এর উচ্চারণটা আমাদের পারফেক্ট আছে। বাকি দুটোর মানে দন্তীয় স এবং মূর্ধন্য স, এই দুটোর জায়গায় আমরা তালব্য স এর উচ্চারণটাই করি বাংলাতে। তখন আমাদের কি করতে হবে? এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। কিভাবে? দেখুন, প্রত্যেকটা বলুন, তিনটে সকারকে আমরা কিভাবে ডিফাইন করছি? তালব্য স। তালব্য স মিনস যে সকারের উচ্চারণ স্থান তালু, তাই জন্য বলছি তালব্য, তাই না? তালু। আচ্ছা, নেক্সট মূর্ধন্য স। ইট মিনস এটার উচ্চারণ স্থান কি? মূর্ধা, অর্থাৎ মূর্ধন্য স এর উচ্চারণটা মূর্ধা থেকে করতে হবে। আচ্ছা, দন্তীয় স। দন্তীয় স বলছি, ইট মিনস এটার উচ্চারণ স্থান হচ্ছে দন্ত। আচ্ছা, এবার আপনারা খেয়াল করে বলুন, আমাদের যে পাঁচটি বর্গ আছে, ক বর্গ, চ বর্গ, ত বর্গ, ট বর্গ এবং প বর্গ, এই পাঁচটি বর্গের উচ্চারণ স্থান পরপর কি কি? আচ্ছা, ক বর্গের উচ্চারণ স্থান কি? কণ্ঠ। ওকে, ক বর্গের উচ্চারণ স্থান কণ্ঠ। চ বর্গের উচ্চারণ স্থান কি? তালু। তালু। তাহলে আমরা কি বলেছি? আমরা সিঙ্গেল যে কোনো বর্ণ যেগুলোতে আমাদের অসুবিধা আছে সেগুলো সর্বদা বর্গীয় বর্ণের সাহায্য নিয়ে করব। তাহলে আমরা তালব্য স এর অভ্যাসটা কোন বর্গের সাথে করব? যেমন আমরা চ ছ জ ঝ নিয়াকারটা শেখার জন্য চ বর্গের সাহায্য নিয়ে শিখছি, একই রকম তালব্য স শিখতে গেলে চ বর্গের সাহায্য নিয়েই শিখতে হবে। তার মানে কিভাবে করতে হবে? যেমন আমরা ওখানে বলেছিলাম চ ছ জ ঝ চ ঝ ছ জ ঝ, ঠিক একই রকম তালব্য স এর ক্ষেত্রে সেম স্টেপ। চ ছ জ ঝ ট স ছ স জ স ঝ স। আচ্ছা, এরপরে আসুন আমাদের ট বর্গ। ট বর্গের উচ্চারণ স্থান কি? মূর্ধা। আচ্ছা, তিনটি সকারের মধ্যে মূর্ধা কার উচ্চারণ স্থান? মূর্ধন্য সকারের। তাহলে মূর্ধন্য সকারের আমরা অভ্যাসটা কার সাথে করব? ট বর্গের সাথে করব। কিভাবে? একই রকম প্রসেসে, যেমন আমরা মূর্ধন্য নকার বলা শিখেছি, মূর্ধন্য নকারটা আমরা যে স্টেপে শিখছি একই স্টেপে শিখব। তাহলে ট ঠ ড ঢ স, ট স, ঠ স, ড স, ঢ স। আচ্ছা, কেউ একজন মূর্ধন্য স এর ব্যাপারটা নিয়ে কোশ্চেন করছিলেন যে উচ্চারণটা হচ্ছে না। আমাদের উচ্চারণটা এই প্রসেসে গিয়ে শিখতে হবে। আচ্ছা, এরপরে আসি দন্তীয় স। দন্তীয় স ইট মিনস এটার উচ্চারণ স্থান দন্ত। তো আমাদের যে পাঁচটি বর্গ আছে, পাঁচটি বর্গের মধ্যে কোন বর্গের উচ্চারণ স্থান দন্ত? ত বর্গ, তাই তো? তাহলে দন্তীয় স এর অভ্যাসটা আমরা কোন বর্গের সাহায্য নিয়ে করব? ত বর্গের সাহায্য নিয়ে। ত থ দ ধ স, ত স থ স দ স ধ স। আচ্ছা, রঞ্জনা ম্যাডাম, আপনি স্পিকারটা অফই রাখবেন। আচ্ছা, তাহলে যে ব্যঞ্জন বর্ণগুলোর ক্ষেত্রে আমাদের সমস্যা আছে, সমস্যা আছে বলতে বাংলা ভাষাতে কোনো সমস্যা নেই, এখন সংস্কৃতের উচ্চারণের ক্ষেত্রে কি পারফেকশন বলতে এটাই বোঝায় যে বর্ণের যেটি উচ্চারণ স্থান, সেই উচ্চারণ স্থান দিয়েই যদি আমি বর্ণটা উচ্চারণ করি তাহলেই আমি বলতে পারবো যে আমি এই বর্ণের সঠিক উচ্চারণটা জানি বা করতে পারি। এতটুকুই সংস্কৃত উচ্চারণের বিশেষত্ব। কি? যে বর্ণের যেটি উচ্চারণ স্থান, সেই উচ্চারণ স্থান দিয়েই সেই বর্ণটি উচ্চারিত হতে হবে, তবেই বলতে পারবো
যে আমি এই বর্ণের সঠিক উচ্চারণ করতে পারছি বা করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, কারো কোনো প্রশ্ন হ্যাঁ আছে স্যার। এ বিষয়ে? ব্যঞ্জন বর্ণের উচ্চারণগুলো নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? কোনো প্রশ্ন নেই? Okay. আচ্ছা, এরপরে দেখুন স্টাডি মেটেরিয়ালের শেষের দিকে আমাদের উচ্চারণ স্থানগুলি দিয়ে দেওয়া আছে। অ, ক বর্গ, হ, বিসর্গ, এগুলি উচ্চারণ স্থান, কণ্ঠ। এবারে যদি আপনারা জিজ্ঞাসা করেন যে স্যার কোনটা কণ্ঠ, কোনটা তালু, কোনটা মূর্ধা, এগুলোর সবচেয়ে সহজ উপায় আপনি ক বর্গ মানে ক যেখান থেকে বলছেন সেটাই কণ্ঠ, ক উচ্চারণ যে অংশ দিয়ে করছেন সেটি কণ্ঠ, চ যে অংশ দিয়ে বলছেন সেটি তালু, ট যে অংশ দিয়ে বলছেন সেটি মূর্ধা, ত যে অংশ দিয়ে বলছেন সেটি হচ্ছে দন্ত। আচ্ছা, ঠিক আছে। এরপরে আরো কিছু বিষয় আছে, সেগুলো আমরা আস্তে আস্তে আসবো। আচ্ছা, অভ্যাসটা কিভাবে করা হবে এখানে সেটা দিয়ে দেওয়া হয়েছে। এইভাবে আমরা অভ্যাস করব, তাই তো? মকারের অভ্যাস স্টেপ গুলো কি কি আছে? এই দুটো স্টেপ। এখন আমরা শুধুমাত্র এই দুটো স্টেপ করে যাব। এরপরে আমরা কি করব? আস্তে আস্তে সিঙ্গেল সেই বর্ণটা, অর্থাৎ যেটা আমাদের লক্ষ্য, যে বর্ণটা শেখার জন্য আমরা এগোচ্ছি, আমরা তাই করছি তো, একটা বর্ণ শেখার জন্য এই স্টেপগুলো ফলো করে যাচ্ছি। তাহলে এই স্টেপগুলো এখন এই স্টেপগুলো এখন অভ্যাস করতে থাকবো। সেই যেটা আমাদের লক্ষ্য, সেই পার্টিকুলার বর্ণের উচ্চারণটা শেখা, সেটা আমরা কিছুদিন পরে গিয়ে গিয়ে করব। আমরা আর একটা স্টেপ বাড়াতে পারি। কি করতে পারি আমরা এখন? আমরা এখানে এইভাবে উচ্চারণ করতে পারি যে ক, খ, গ, ঘ, ঙ, ক, ঙ, খ, ঙ, গ, ঙ, ঘ, ঙ, 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 ঙ। তাহলে আমরা চারবার জিনিসটাকে বলবো। সিঙ্গেল যে বর্ণটা আমরা শিখতে যাচ্ছি সেটাও এই দুটো স্টেপের পরে অ্যাড করে নেবো। কিভাবে? তাহলে স্টেপগুলো বোঝা গেছে কিরকম স্টেপ। আমি এখন ঙকার শিখতে যাচ্ছি, কিভাবে শিখবো? ক, খ, গ, ঘ, ঙ, ক, ঙ, খ, ঙ, গ, ঙ, ঘ, ঙ, 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 ঙ। এই তিনটে স্টেপ আমি এখন বলা অভ্যাস করবো শুধু। এটাই আমি এখন প্র্যাকটিস করতে থাকবো। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? কোনো ডাউট আছে? কিছু ডাউট নেই? আচ্ছা, তাহলে আমরা স্যার হ্যাঁ বলুন ম্যাডাম। স্যার বলছি চ বর্গের যে পঞ্চম বর্ণ আর ইয়াকার মানে দুটোরই তো হ্যাঁ, সেম উচ্চারণের স্থান তালু, তাহলে এই না, দুটো দেখুন উচ্চারণ স্থান কি আছে? ঙ এবং ইয়া দুটোর উচ্চারণ স্থান আলাদা। ক বর্গের উচ্চারণ স্থান কি? কণ্ঠ। তাহলে ঙকারটা উচ্চারণ হবে কণ্ঠ না থেকে। স্যার, আমি বলছি যে চ বর্গের পঞ্চম বর্ণ ইয়কার হ্যাঁ, আর ইয়কার আর হচ্ছে ইয়া ওয়ারালা, ইয়া এখানে ইয়া রয়েছে যেটা, আর চ বর্গের পঞ্চম বর্ণ এই দুটোর উচ্চারণ স্থান মানে তালু তো, তো উচ্চারণ আচ্ছা, কেমন আপনি হবে কোনটার আরেকবার কথা যদি বলে বলছেন? দিন। ওই ইয়র ইয়র লব মানে অন্তস্থকার? হ্যাঁ ইয়া, হ্যাঁ ইয়া আর চ বর্গের না, পঞ্চম ইয়কারের বর্ণ। উচ্চারণ স্থান তো, ইয়কারের উচ্চারণ স্থান ওটা না। ইয়কারের উচ্চারণ স্থান হচ্ছে, দেখুন আমাদের এখানে বলাই হয়েছে, ইয়কারের উচ্চারণ স্থান হচ্ছে উপপদমানিয়ানা ওষ্ঠ, এগুলো গেল কবর্গ। লকার হচ্ছে দন্তষ্ঠম, জিহ্বা বলি হচ্ছে জিহ্বা মূলম। আচ্ছা, এখানে সম্ভবত ধীর। আচ্ছা, দেখুন স্যার ইয়ার উচ্চারণ স্থান, আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি দেখুন। হ্যাঁ, দুটোর উচ্চারণ স্থান যদিও তালু, কিন্তু উচ্চারণে পার্থক্য আছে। একটা হচ্ছে, দেখুন এর পার্থক্যটা কি করে বুঝবেন ভালো করে। আমরা জানি যে প্রত্যেকটা বর্গের পঞ্চম বর্ণ অনুনাসিক, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ইয়কার অনুনাসিক না, মানে ইয়র লব, এই যে ইয় সেটি অনুনাসিক না। তো আপনি যখন ইয়াকারটা বলবেন তখন
নাসিকার সাহায্য নিয়ে বলতে হবে। তাহলে তার প্রোনাউন্সিয়েশনটা কেমন? চ ছ জ ঝ ঞ, চ ছ জ ঝ ঞ, চ ছ জ ঝ ঞ। মানে আপনার নাসিকাটা একটু নাসিকার ওখানে একটু মানে একটা ভাইব্রেশন হবে, নাসিকার সাহায্য নিয়ে বলতে পারি। ই আকারের উচ্চারণটা নাসিকার মানে স্যার সাহায্য আমি লাগে। স্যার আর একটা কথা হলো যে মানে শুনতে কিন্তু দুটোই প্রায় একই রকম। না না, শুনতে মোটেও একই রকম না। শুনতে আপনি ভালো করে দেখুন, নিয়া নিয়া আর ইয়া শুনতে একই রকম একদমই লাগছে না। নাসিকার সাহায্য নিয়ে যখন করবেন সেটা নিয়া। আচ্ছা, ইয়া হুম। আকারের উচ্চারণটা আমরা স্পষ্ট করে দিচ্ছি আপনাদেরকে। ইয়া আকারের উচ্চারণটা আমাদের নিচে আছে, মানে ওটা আমরা কিভাবে প্রোনাউন্স করবো ইয়া আকারটা খুব সহজ পদ্ধতিতে, সেটা আমাদের আছে, এখানেই আছে। দেখুন, ইয়া আকার আমাদের এখানে কি আছে, বাংলাতে যেমন দেখেন বাংলা বর্ণমালাতে অন্তর্য আছে, অন্তঃস্থ আছে, তাই তো, দুটো আছে। সংস্কৃতে কিন্তু একটাই। সংস্কৃতে অন্তর্য নেই, কেবলমাত্র অন্তঃস্থ ইয়া, এটাই আছে। তো এটার প্রোনাউন্সিয়েশন কিভাবে হবে? আমরা জানি আমাদের মানে বর্ণমালাতে দুটি স্বরবর্ণ আছে, ই এবং অ, তাই না? অ, ই, উ এরকম স্বরবর্ণ আছে। তাহলে তার মধ্যে দুটি স্বরবর্ণ হচ্ছে ইকার এবং অকার। আচ্ছা, ই অ এই দুটোকে আপনি যখন ডিফারেন্টলি উচ্চারণ করছেন আলাদা করে, মানে ই স্টপ অ, তখন এটা মানে স্বরবর্ণ স্পষ্ট বোঝা যাচ্ছে। যখন আপনি এই দুটোকে একসাথে উচ্চারণ করবেন ই অ, তখনই সেটা ই আকারের উচ্চারণ, মানে অন্তঃস্থ এর উচ্চারণটাই এটা ই অ। এই দুটোকে যদি আমি একটু স্পিডে বলি, একসাথে বলি, সেটাই হচ্ছে অন্তঃস্থ ই আকারের উচ্চারণ। ঠিক আছে, ই অ। ওকে। হ্যাঁ স্যার। আচ্ছা, আর ঞ আকারের উচ্চারণটা কেমন হচ্ছে? ঞ আকারের উচ্চারণটা কিন্তু একটা ঞ, ইয়া, ঞ, মানে নাসিকার একটা স্ট্রেস ওখানে থাকছে। স্যার এটাও কি দুটো স্বরবর্ণ মিলে হয়েছে? আচ্ছা, আসলে দুটো স্বরবর্ণ মিলিয়েই হয়েছে, কেননা দেখবেন যদি আমরা সন্ধি করি, যদি ও পি, দুটো স্বরবর্ণ মিলিয়ে এটা তৈরি হয়নি, কিন্তু টেকনিক্যালি বা একটা মানে সেভাবে দেখতে গেলে যদি ওপি, আপনি সন্ধি করলে কি বলেন? যদ্যপি, মানে ইকারের জায়গায় ইকারটা হয়, অকারের চেঞ্জ হয় না কিছু। কিন্তু মানে আমি জাস্ট এইভাবে তৈরি হয়নি, কিন্তু প্রোনাউন্সিয়েশনের সুবিধার্থে এই স্টেপটা আমরা ফলো করলে ইকারের উচ্চারণটা খুব ক্লিয়ার হয় আমাদের, যে খুব সহজ পদ্ধতিতে জিনিসটা ধরা যায় যে ইকার এবং অকার এই দুটোকে স্পিডে উচ্চারণ করলে একসাথে যে ফর্মটা দাঁড়ায় উচ্চারণের, সেটাই হচ্ছে অন্তঃস্থ ইকারের উচ্চারণ, ই অ ইয়া। তার মানে এই দুটো মিলিয়েই যে ইকারটা তৈরি হয়েছে বা এরকম ব্যাপারটা না। আচ্ছা, তো আমাদের দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এই এক্সাম্পলটা আসে, মানে জ ফেলা বা ইয়কার, এটা তো প্রায় শব্দে আসে, মানে বিভিন্ন শ্লোক পড়তে গেলে আমরা প্রতি পদে এটা আমরা পাবো। তাই জন্য ইয়কারের উচ্চারণটা খুব স্পষ্ট করতে হবে। আচ্ছা, আর একটা বেশ প্রসিদ্ধ যুক্তাক্ষর কি আছে? ক্ষিয়কার। এটা আমরা একটা প্রসিদ্ধ যুক্তাক্ষর, ক্ষিয়। আচ্ছা, ক্ষিয়কারের ক্ষেত্রে কোন কোন বর্ণ আছে? ক আর মূর্ধন্য ষ। ক আর মূর্ধন্য ষ। আচ্ছা, প্রত্যেকে বলুন ক এবং মূর্ধন্য ষ এর উচ্চারণটা করুন, মানে আলাদা ভাবে, ক স। আচ্ছা, মূর্ধন্য ষ এর উচ্চারণটা কোথায় হবে? আমাদের জিভটা একেবারে মূর্ধাতে গিয়ে টাচ করবে, মানে যেখান থেকে ট বলছি, দেখুন ট বললে দেখুন কোথায় জিভটা টাচ করছে, যেখানে, ঠিক স বললেও যেন জিভটা ওখানে গিয়ে টাচ করে, ট স। তাহলে ক স এই দুটি বর্ণ মিলে হচ্ছে ক্ষিয়কার। তো
এখন ক্ষয়কারের প্রোনাউন্সিয়েশনটা কেমন হবে আমাদের সংস্কৃতে? ক স, যেমন দেখবেন আমরা ছোটবেলায় এরকম মানে একটা খেলতাম সবাই স্কুলে বা ছোটবেলায় বন্ধুদের সাথে, যে বিভিন্ন রকম একটু যেগুলো মানে খুব স্পিডে বলতে গেলে আমাদের গুলিয়ে যাবে, ঠিকঠাক বলতে পারবো না, সেই রকম আমরা খেলতাম। যেমন পাখি পাকা পেঁপে খায়, এটা আমরা কে কত স্পিডে বলতে পারে এরকম খেলতাম আমরা। তো ক্ষয়কারের উচ্চারণটাও ঠিক সেইভাবে আমরা অভ্যাস করব। ক স এই দুটি অক্ষরকে কে কত স্পিডে বলতে পারে। ক স ক স ক স ক স ক স ক্ষ। তাহলে আপনি একজন, যেটা হাইয়েস্ট স্পিড, ইট মিনস দুটোকে একসাথে মিলিয়ে দেওয়া, মিলিয়ে দিলেই যেটা উচ্চারণ হবে সেটাই হচ্ছে ক্ষয়কারের উচ্চারণ। দেখুন, ক স ক স ক স ক স ক স ক স ক্ষ, ক্ষ ক্ষ, এটি হচ্ছে মানে ক শোনাবে, মূর্ধন্য সও থাকবে, দুটোরই প্রোনাউন্সিয়েশন বোঝা যাবে যে আমি ক স দুটোই বলেছি কিন্তু একসাথে, সেটাই হচ্ছে ক্ষয়কারের উচ্চারণ। ক স ক স ক স ক স ক্ষ। ওকে, তাহলে ক্ষয়কার এবং ইয়কার, ক্ষয় ইয়, এই দুটি বর্ণের উচ্চারণ কিভাবে হবে সবাই বুঝতে পেরেছেন? কিভাবে আমরা অভ্যাস করব? এইভাবে যাদের অনেকের ক্ষেত্রে প্রথমেই চলে আসতে পারে, অনেকের ক্ষেত্রে সমস্যা হতে পারে প্রাথমিকভাবে, তো এই স্টেপ ফলো করে গেলেই এক দুদিন অভ্যাস করলেই দেখবেন হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, কারো কোনো তাহলে সমস্যা নেই? স্যার, আমি ওই ওয়াকারের থার্ড স্টেপটা আমি বুঝতে পারছি না। যেমন ক খ গ ঘ ঙ, ক ঙ খ হ্যাঁ, ঙ গ ঙ ঘ ঙ, তারপরের স্টেপটা বুঝতে পারছি না, বলতে তারপরে পারছি না। আমরা এটা যে বর্ণ শেখার জন্য আমরা এগোচ্ছি, আমরা কি শেখার জন্য এই স্টেপগুলো ফলো করছি? মকারটা শেখার জন্য। তাহলে এইটা বলার পরে আমরা থার্ড স্টেপে গিয়ে শুধুমাত্র মকারটাও 4 বার বলবো। আমি জাস্ট স্টেপটা একবার বলছি যে মোট কিরকম হবে জিনিসটা। গ খ গ ঘ ঙ, গ ঙ খ ঙ গ ঙ ঘ ঙ, ঙ ঙ ঙ ঙ। ঠিক লাস্টেটা আছে, কি বললি? এইভাবে। লাস্টেটা কি বলবো? ওয়া ওয়া ওয়া। হ্যাঁ, মানে ওই বর্ণটাই 4 বার বলবো আমরা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেটা আমরা শিখতে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা স্যার। দেখুন, মানে এটা কেন, এই স্টেপটা যদি আপনারা যদি একটু সূক্ষ্মভাবে ভাবেন, মানে আমরা এইরকম স্টেপে কেন শিখছি। কি হতো এতদিনে আমাদের, মানে আমরা সকার বলছি, নকারও বলি, নিয়কারও বলি, সবকিছু আমরা বাংলাতে উচ্চারণ করি, কিন্তু কিন্তু বাংলাতে যেটা উচ্চারণ করি সেটা ওই পার্টিকুলার উচ্চারণ স্থান দিয়ে করি না। তো এখন দীর্ঘদিন আমাদের ওই মকার বলুন, মূর্ধন্য সকার বলুন, দন্তীয় সকার বলুন, এটা আমরা অন্য জায়গাতে উচ্চারণটা করে যাচ্ছি দীর্ঘদিন, মানে আমাদের ব্রেন সেট হয়ে গেছে, ওটার অন্য জায়গাতে উচ্চারণ করাটা সেট করে নিয়েছে। মানে মূর্ধন্য সকারটা আমরা তালু দিয়েই বলছি বাংলাতে, তো আমাদের ব্রেনে ওটাই সেট হয়ে আছে। তো তাই জন্য আমাদের এখন মূর্ধন্য সকারটা যদি আমাদের মূর্ধা দিয়ে উচ্চারণ করাতে হয়, তাহলে আমাদের এই 3টে স্টেপে গেলে, মানে দেখুন ফার্স্ট 2টো স্টেপে গেলে কি হচ্ছে, আমরা প্রথম একেবারে ফার্স্ট মানে প্রথমে যদি সব বলতে যাই, হয়তো আমাদের জিভটা মূর্ধাতে গিয়ে টাচ করতে পারছি না, অতটা উপরে যাচ্ছে না, হতে পারে। তো তার জন্য আমাদের কি করতে হবে, যে বর্ণগুলো আমরা বাংলাতেও ওই জায়গাতে উচ্চারণ করি, সেইগুলোর সাহায্য নিয়ে ইমিডিয়েট যদি ওই অক্ষরটা করি, তখন অটোমেটিক্যালি আগেরটার ফ্লোতে ওটাও উচ্চারণ হয়ে যাবে ওই জায়গা দিয়ে। ওই জন্য দেখুন, যখন এমনি স বলতে যাচ্ছেন মূর্ধন্য স, তখন হয়তো হচ্ছে না, কিন্তু যখন টবর্গকে সঙ্গে নিয়ে বলছেন হয়ে যাচ্ছে, কারণ ওই ফ্লোটা আছে, জিভটা অলরেডি ওখানে টাচ করেই আছে, তো সেই ফ্লোতে হয়ে যাচ্ছে। তো সেই ফ্লোতে আমি শুধুমাত্র মূর্ধন্য সকারটাও বলবো, মানে 3টে স্টেপে যাতে বলি, যাতে আমাদের ওই মূর্ধন্য সকারটা ওখান দিয়ে উচ্চারণ করাটা ব্রেন একটা সেট করে নিতে পারে।
তাহলে ট ঠ ড ঢ স ট স ঠ স ড স ঢ স স স স স। এই 3 স্টেপস ফলো করলে এই প্রত্যেকটি বর্ণের উচ্চারণ আমরা অনায়াসে করতে পারবো। আচ্ছা, গৌতম বাবু কিছু বলবেন? হ্যাঁ স্যার, এখানে যেমন বাংলাতে আমরা ক বলি, ক খ গ ঘ ঙ, আবার হিন্দিতে ক খ গ ঘ ঙ। তো কোনটা ইউজ করতে হবে, বাংলার প্রনাউন্সিয়েশন নাকি হিন্দির? না, বাংলা দেবনাগরী দুটোই এখানে আছে। এবারে যাদের ক্ষেত্রে যেটা ইজি হবে আপনারা সেটাই করবেন, মানে সেই স্ক্রিপ্ট দেখে আপনারা পড়বেন। তাই যখন প্রনাউন্সিয়েশনটা হবে, তো ক বলবো কি ক? না, হিন্দিতে প্রোনাউন্সিয়েশন আমরা দেখুন, এখানে স্ক্রিপ্ট বাংলা বলে বাংলা বলবেন না, আমরা স্ক্রিপ্ট আচ্ছা বাংলা ইউজ করে সংস্কৃত উচ্চারণই শিখছি। তো তার জন্য সংস্কৃত উচ্চারণের জন্য যে পরিবর্তনগুলো কাম্য, যেগুলো বলা হয়েছে, সেই পরিবর্তনগুলো করেই উচ্চারণটা করতে হবে। হুম। ঠিক আছে? আচ্ছা, তো আমরা আজকে দুটি যুক্তাক্ষরের উচ্চারণ শিখলাম, একটা হচ্ছে ক্ষ আর একটা ইয়া। ইয়াটা যুক্তাক্ষর না, কিন্তু এটা মানে যেহেতু যেটা বাংলাতে আমরা বলি ইয়া ফেলা, সেটা প্রত্যেকটা প্রায় পদে পদে পদেই আসে। তো সেটার উচ্চারণটা আমাদের খুব ভালোভাবে জানা দরকার। এবং এর বাইরে অন্যান্য আরো যে সমস্ত বর্ণগুলো আসবে, কিছু যুক্তাক্ষর আসবে, সেগুলো আমরা সেক্ষেত্রেই শিখে নেব। মানে যেমন যেমন শ্লোকে আসতে থাকবে সেইভাবে আমরা ওগুলো শিখতে থাকবো। আচ্ছা, আমরা হ্রস্ব দীর্ঘ এটা আমরা শিখেছি, তাই তো? হ্রস্ব দীর্ঘ কিভাবে হবে আমরা শিখেছি। এবারে সেটা আমরা কিভাবে শ্লোকে সেটাকে কি করে আমরা ইমপ্লিমেন্ট করব সেটা আমরা দেখবো আজকে। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখুন, হ্রস্ব দীর্ঘের অভ্যাসের জন্য আমাদের কিছু উদাহরণ শ্লোক, মানে স্যাম্পল শ্লোক কিছু আছে, যে শ্লোকগুলোতে একটু হ্রস্ব দীর্ঘের একটা মিক্সিং আছে, যেটার সাহায্যে আমরা হ্রস্ব দীর্ঘের অভ্যাসটা অনায়াসে করতে পারি। দেখুন, প্রথম যে শ্লোকটা আছে সেখানে হ্রস্ব দীর্ঘ মিলেমিশে আছে। তো আমরা কিভাবে শিখবো? আচ্ছা, এবারে আমরা কি শিখছি? চ্যান্টিং। তো চ্যান্টিং স্বাভাবিকভাবেই গদ্য কাব্যের মতো হবে না। মানে আপনারা যেরকম বাংলায় কিছু রিডিং করেন, কোনো গদ্য কাব্য, কোনো একটা বাংলা একটা বাক্য, সেইভাবে পড়লে হবে না। যেহেতু এগুলো শ্লোক, অর্থাৎ কবিতার আকারেই লেখা, তো সেক্ষেত্রে আমাদের এগুলোকে একটা সুরে পড়তে হবে, নির্দিষ্ট সুরে পড়তে হবে। নির্দিষ্ট সুরে বলতে সুরেই পড়তে হবে, গদ্য কাব্যের মতো করে পড়লে হবে না। ঠিক আছে, আমি প্রথম শ্লোকটা দেখুন পড়ছি, ভালো করে খেয়াল করুন হ্রস্ব দীর্ঘগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে। যেখানে হ্রস্ব আসছে সেখানে আমি কি করছি, যেখানে দীর্ঘ আসছে সেখানে আমি কি করছি, দেখুন। আচ্ছা, প্রথম যে শ্লোকটা আছে এখানে কে একজন বলুন, প্রথম থেকে বলবো বলে যান, স্যার? হ্রস্ব কোনটা বলে বলে যান, বলবো। বলুন। বেদানাং সাম এটা বেদোস্মি। বলতে হবে না, ও, তাহলে বয়েকাটা হ্রস্ব একারটা দীর্ঘ বলে হচ্ছে বলে আপনার যান, মানে কোনটা হ্রস্ব কোনটা দীর্ঘ বলে বলে যান শুধু। যেমন ধরুন বেদানা, এরকম, তোমার বে, বে, বে এ- এটি দীর্ঘ, এটা তা দীর্ঘ, দীর্ঘ, আকাটা দীর্ঘ, তারপর দন্ত নায়কাটা দীর্ঘ, তারপরে দন্ত সহায়কাটা দীর্ঘ, মটা হ্রস্ব, এবার বয়কাটা হচ্ছে দীর্ঘ, ওকারটা দীর্ঘ, তারপরে ওটা অবজ্ঞ চিহ্ন, তারপরে হর্ষই ওটা হ্রস্ব, তারপরে একারটা হচ্ছে দীর্ঘ, বয়াকাটা দীর্ঘ, দন্তনায়কা দীর্ঘ,
মটা হ্রস্ব, তারপরে দন্ত স্বয়ময় হর্ষই ওটা হ্রস্ব, বাসব বয়াকাটা আপনার দীর্ঘ, তারপর দন্তস্ব আর বটা হচ্ছে হ্রস্ব, ইন্দিয়ানার হর্ষইটা হ্রস্ব, তারপর দন্ত নয়দয়ের অপরা হর্ষই ওটাও হ্রস্ব, উন্তস্তয়ে আকা ওটা দীর্ঘ, মূর্ধন্যয়ের আকা ওটা হচ্ছে দীর্ঘ, ম দন্ত ন এটা এই দুটো হচ্ছে হ্রস্ব, দন্ত তালবস্বয়ে জয়ে আকার এটা হচ্ছে দীর্ঘ, দন্ত স্বয়ময় হর্ষই হ্রস্ব, ভয়ে দীর্ঘ দীর্ঘ, তয়াকা দীর্ঘ, দন্ত নয়াকা দীর্ঘ, তারপরে ম হচ্ছে হ্রস্ব, দন্ত স্বয়ময় হর্ষ হচ্ছে হ্রস্ব, একার হচ্ছে দীর্ঘ, ত হচ্ছে হ্রস্ব, দন্ত নয়াকা হচ্ছে দীর্ঘ। স্যার পুরোটা বলবো? না ম্যাডাম, শ্লোকটা এখন বলতে হবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখুন, তাহলে কি হলো, হ্রস্ব দীর্ঘ কোনগুলো বোঝা গেছে। আচ্ছা, এর হ্রস্ব দীর্ঘ উচ্চারণের ক্ষেত্রে আমরা কি শিখেছি, যে হ্রস্ব আমরা যতক্ষণ সময় উচ্চারণ করব দীর্ঘ হবে তার দ্বিগুণ। এবারে আপনাদেরকে বলেছিলাম যে এটা ওইভাবে তো পরিমাপ করা যায় না, যে আমি 1 সেকেন্ড হ্রস্ব বললে 2 সেকেন্ড দীর্ঘ হবে, কিন্তু জিনিস অ্যাডজাস্টমেন্ট যেন এমনভাবে হয় যাতে এতটুকু শুনে বোঝা যায় যে হ্রস্বের জন্য বক্তা কম সময় নিচ্ছেন এবং দীর্ঘের জন্য হ্রস্বের তুলনায় বেশি সময় নিচ্ছেন। এই বিষয়টা ক্লিয়ার হলেই জিনিসটা পর্যাপ্ত। দেখুন, আমি শ্লোকটা পড়ছি, দেখুন যেখানে হ্রস্ব সেখানে দেখুন সময় নেওয়া হচ্ছে না একদম। দেখুন, বেদানাম সামবেদস্মি, দেখুন বেদানাম তিনটেই দীর্ঘ, তাই জন্য তিনটেতেই সময় নেওয়া হলো। বেদানাম দেখুন তিনটেই দীর্ঘ, সামবেদস্মি, সা ওখানে সময় নেওয়া হচ্ছে, মতে সময় নেওয়া হচ্ছে। সামবেদস্মি, স্মিতে গিয়েও সময় নেওয়া হচ্ছে। দেবানা তিনটেই দীর্ঘ, তাই জন্য সময় নিতে হবে। দেবানা মাসমি বাসাবাহা, দেখুন মাসমি দুটোই হ্রস্ব, সময় নেব না। মাসমি বলে ইমিডিয়েট বা ওখানে চলে যাবে। দেবানামাস্মি বাসাবাহা, সাবা দুটোই দীর্ঘ, সরি দুটোই হ্রস্ব। ইন্দ্রিয়াণাম, ইন্দ্রি দুটোই হ্রস্ব, তাই জন্য ওখানে সময় নেওয়া যাবে না। ইন্দ্রি সময় নেওয়া যাবে না, ইয়া না ওখানে সময় নেবে। ইন্দ্রিয়াণাম মানশ্চাস্মি, চাতে গিয়ে সময় নিচ্ছি। ভূতা দুটোই দীর্ঘ, সময় নেওয়া হবে না, এটাও দীর্ঘ, মাসমি ওখানে সময় নেব না। ভূতানামস্মি চেতনা, দেখুন আরেকবার পড়ছি, দেখুন খেয়াল করুন। বেদানাম সামবেদস্মি, দেবানামস্মি বাসাবাহা, ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি, ভূতানামস্মি চেতনা। ওকে, আচ্ছা তাহলে আমরা এইভাবে পড়ছি। আচ্ছা, এর আগে আমাদের একটা বিষয় দেখে নেওয়া প্রয়োজন, মানে বিসর্গের উচ্চারণ আমরা কিভাবে করব। সেকেন্ড স্টাডি মেটেরিয়ালে আরো কিছু মানে প্রোনাউন্সিয়েশনের বিষয়ে কিছু থিওরি আছে, তো সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে যত ক্লাস এগোবে। আজকে আমরা একটু বিসর্গের উচ্চারণের বিষয়টা দেখব। আচ্ছা, এই অংশটা কেউ একজন পড়ুন, বিসর্গের উচ্চারণের যে ফার্স্ট প্যারাটা আছে এটা কেউ একজন পড়ুন। পড়ছি আমি। পড়ুন। বিসর্গের উচ্চারণ হকারের মতো হবে, যেমন রাম, এখানে উচ্চারণটি হবে রাম, অর্থাৎ যে স্বরবর্ণের পরে বিসর্গ থাকবে বিসর্গের স্থানে হকার বসিয়ে
হকারের পরে সেই স্বরবর্ণটি যুক্ত করে উচ্চারণ করতে হবে। যেমন রাম, এখানে অকারের পরে বিসর্গ আছে, তাই হকারের সাথে অকার যুক্ত হয়ে রামহ এইরকম উচ্চারণ হবে। হরি, এখানে ইকারের পরে বিসর্গ আছে, তাই হকারের সাথে ইকার যুক্ত হয়ে হরি এরকম উচ্চারণ হবে। এখানে উষ্ম বর্ণগুলির ক্ষেত্রে ওকে। এই পর্যন্ত। আচ্ছা, বিষয়টি ক্লিয়ার হয়েছে? খুব সহজভাবে লেখা আছে। দেখুন, আমরা হকারের উচ্চারণ কিভাবে করব, দেখবেন আমাদের হয়তো স্কুলে অভ্যাস আছে বা আমরা অনেক জায়গায় শুনেছি, আমাদের মোটামুটি বঙ্গপ্রদেশে একটা এরকম অভ্যাস আমাদের আছে বা এরকম শুনে অভ্যস্ত, যেখানে যেখানে বিসর্গ আসে আমরা কিভাবে উচ্চারণ করতাম আগে বা শুনেছি বিভিন্ন আমাদের মাস্টারদের মুখে, কিরকম উচ্চারণ করতাম আমরা, মানে বিসর্গ যেখানে আসবে সেখানে একেবারে শরীরের সমস্ত প্রাণ পুরো একদম বাইরে বের করে দেওয়া হয়, মানে এরকম রাম, এইরকম, তাই না? এরকম শুনেছি আমরা, রাম, 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 এরকম। মানে বিসর্গ যেখানে যেখানে আসছে সেখানে একটা ওই পুরোপুরি একটা জাস্ট শরীরের সমস্ত শক্তি একটা বাইরে নিক্ষেপ করে দেওয়া হচ্ছে, রাম, এরকম। আমরা এরকমটা করব না। আমরা কিভাবে শিখবো, যেটা অত্যন্ত শ্রুতি মধুর লাগে, এরকম পরম্পরাও আছে। কিরকম করব, বিসর্গের স্থানে আমরা হকার উচ্চারণ করব, ঠিক আছে? বিসর্গের স্থানে আমরা কি উচ্চারণ করব, হকার। তাহলে আচ্ছা, এরকম কখনো স্থিতি সম্ভব যে কোনো ব্যঞ্জন বর্ণের পরে বিসর্গ আসবে, এটা সম্ভব কখনো? না স্যার। আচ্ছা, ব্যঞ্জন বর্ণের পরে বিসর্গ কখনো আসবে না, তার মানে অবশ্যই কোনো না কোনো স্বরবর্ণ, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের পরে কোনো স্বরবর্ণ আছে, তারপরেই বিসর্গ থাকছে। অর্থাৎ বিসর্গের থাকার সম্ভাবনা সর্বদাই স্বরবর্ণের পরে, অর্থাৎ স্বরবর্ণের পরেই বিসর্গ থাকতে পারে। তো আমরা বিসর্গের স্থানে আমরা কি উচ্চারণ করব? আচ্ছা, সুমন বাবু কিছু বলছেন? আপনার কথাটি শোনা যাচ্ছে না, আরেকবার বলুন। বলছি হকারের উচ্চারণ না, আই এম সরি, অ্যাকচুয়ালি আপনার সাউন্ডটা ঠিকঠাক আসছে না, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। আচ্ছা, আপনি এক কাজ করুন, আমি একটা এখানেই মানে গুগল মিটেই মেসেজে লিখে দিন, এটা বলতে চাইছি। আমি দেখে নিচ্ছি, আপনি মেসেজ করে দিন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার, আমি এবার শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ বলছিলাম স্যার, মানে ওটা ব্যঞ্জন ধ্বনি হবে বোধহয় নাকি, কারণ হটা তো ব্যঞ্জন বর্ণ, তারপরে একটা স্বরধ্বনি আসছে, মানে স্বরধ্বনির পরে বোধহয় হকারটা হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে ব্যাপারটা আমি এটাই বোঝাতে চাইছি যে বিসর্গ সর্বদাই স্বরবর্ণের পরেই আসবে, ডাইরেক্ট ব্যঞ্জন বর্ণের পরে তো বিসর্গ আসবে না। যে কোনো শব্দে আপনি খেয়াল করবেন অবশ্যই স্বরবর্ণের পরেই এসছে বিসর্গ। তো বিসর্গের স্থানে আমি বিসর্গকে আমি হকার দিয়ে রিপ্লেস করব। এবারে হকারের পরে আমি কোনো একটা স্বরবর্ণ অ্যাড করব, সেই স্বরবর্ণটা কোনটা হবে, যে স্বরবর্ণের পরে বিসর্গ ছিল সেই স্বরবর্ণই অ্যাড হবে। তাহলে ধরুন রাম, তারপরে বিসর্গ আছে, তাহলে বিসর্গটা কোন বর্ণের পরে এসছে, অকারের পরে এসছে। তাহলে অকারের পরে যখন বিসর্গ আসবে তাহলে তার উচ্চারণটা কেমন হবে, বিসর্গের জায়গায় হচ্ছে হ প্লাস অ, রামহ। যদি ইকারের পরে বিসর্গ আসে তাহলে কেমন হবে, যেমন হরি শব্দে, তাহলে বিসর্গকে আমি রিপ্লেস করলাম হকার দিয়ে, তাহলে হরি হ, তারপরে বিসর্গের পরে আমি হকারের পরে কি অ্যাড করব, যেহেতু ইকারের পরে এসছে তাহলে ইকার অ্যাড করব, তাহলে হরিহি। এরকম যদি উকার আসে তাহলে কেমন হবে, সাধু হু, সাধু হু। ধরুন একার মানে ধরুন ইকার রিকার আছে, তাহলে কি হবে,
রিহি। আচ্ছা, রিকারের পরে সম্ভবত বিসর্গটা কোনো একটা আমরা এক্সাম্পলে পাই না তেমন। ধরুন এবারে একারের পরে আছে, তাহলে কেমন হবে? যদি ধরুন একারের পরে আছে তাহলে কেমন হবে? হরে হে, হরে হে। ধরুন ওকার আছে, কেমন হবে? গো হো, গো হো, এরকম। এখানে একটা ব্যতিক্রম হবে কোনখানে? ঐকার এবং ঔকার। আমরা এতক্ষণ কিভাবে শিখে আসছি জিনিসটা, যে স্বরবর্ণের পরে বিসর্গ আছে, বিসর্গের জায়গায় হকার বসিয়ে সেই স্বরবর্ণই অ্যাড করব, এভাবে আমরা শিখছি। কিন্তু এটার ব্যতিক্রম ঐকার এবং ঔকারের ক্ষেত্রে। ঐকার এবং ঔকার যখন আসবে তখন কিন্তু এইরকম করা যাবে না যে হকারের পরে আমি ঐকার বসিয়ে দেব। ঠিক আছে, তখন আমি কি করব? ধরুন আমি যদি একটা এক্সাম্পল দিই, রাম শব্দের তৃতীয়ার বহু বচনে কেমন হয়? রামৈহি। ঐকারের পরে বিসর্গ আসছে, তাহলে কেমন উচ্চারণটা কেমন হবে? এইরকম হবে না, রামৈ হই এরকম, মানে হকারের পরে ঐকার অ্যাড করে দেবো এরকমটা না, রামৈ হই এরকম না। ওখানে কি হবে? ইকার। তাহলে ঐকার থাকলে কি হবে? হকারের পরে ইকার আসবে, আর ঔকার থাকলে উকার। তাহলে উচ্চারণটা কেমন হবে? রামৈহি। কেমন হবে? রামৈহি। আর ধরুন ঔকারের পরে এসছে, তাহলে কেমন হবে? গৌ বিসর্গ আছে, তাহলে কেমন হবে? গৌ হৌ এরকম না, কেমন হবে? গৌ হু, গৌ হু, উকার। তাহলে ঐকার এবং ঔকার থাকলে ইকার এবং উকার। বাকি বর্ণগুলির ক্ষেত্রে কেমন হবে? যে বর্ণের পরে বিসর্গ, বিসর্গের জায়গায় হকার বসিয়ে সেই স্বরবর্ণই থাকবে। আচ্ছা, তাহলে বিসর্গের উচ্চারণটি প্রত্যেকের কাছে স্পষ্ট হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে কেউ একজন আচ্ছা ধরুন আমি আপনাদেরকে কয়েকটা শব্দ বলবো, এক একজনকে ডেকে বলছি। ধরুন আচ্ছা, ধীমান বাবু, ধীমান বাবু শুনতে পাচ্ছেন? আচ্ছা, নেই সম্ভবত। আচ্ছা, দীপ মন্ডল আছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, ধরুন মতি শব্দ, মতি, তারপরে বিসর্গ আছে, কেমন উচ্চারণটি করবেন? মতিহি। মতিহি, গুড। আচ্ছা, নেক্সট গৌতম বাবু। হ্যাঁ স্যার। ধরুন শব্দ আছে সাধ, বিসর্গ আছে, সাধকার বিসর্গ, উচ্চারণটা কেমন করবেন? সাধোহ। সাধোহ, ওকে, গুড। আচ্ছা, নেক্সট ধীমান বাবু। হ্যাঁ স্যার, ধরুন, আমার নেট একটু সমস্যা করছে, আচ্ছা জন্য ঠিক আছে, বারবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ধরুন শুনতে পাচ্ছি স্যার। নরই, ন র ঐকার বিসর্গ, উচ্চারণটা কেমন করবেন? নরহি। নরৈহি। দেখুন উচ্চারণটি স্পষ্ট করতে হবে, এখানে সমাজটিতে নরহি। আপনাদেরকে বলা হয়েছে স্বরবর্ণের উচ্চারণ একেবারে স্পষ্ট করতে হবে। বাংলাতে যেমন আমরা ঐকার ঔকার এত স্পষ্ট না করে একটু উচ্চারণ করে ছেড়ে দিই, সেরকমটা এখানে করলে হবে না, স্পষ্ট উচ্চারণ করতে হবে। তাহলে নরই, ঐকারটা স্পষ্ট হবে, নরৈহি। নরহি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, গুড। নেক্সট মানসী ম্যাডাম। হ্যাঁ স্যার, বলুন। আচ্ছা, ধরুন রামা, বিসর্গ আছে, রামা ছেড়ে বালকা। ধরুন বালকা, কয় আকার বিসর্গ, উচ্চারণটা কেমন করবেন? বালকাহা। গুড, বালকাহা। আচ্ছা, আর একজন এখানে দেখছি মানসী নাম রয়েছে,
হ্যাঁ স্যার। আচ্ছা, দেখুন, ধরুন এরকম এক্সাম্পলটা এরকম আছে। ধরুন ম তয়ে দীর্ঘি বিসর্গ, উচ্চারণটা কেমন করবেন? মতিহি। মতিহি, কিন্তু উচ্চারণটা একটু ভুল হলো কেন? তয়ে দীর্ঘই যেহেতু, তাহলে দীর্ঘ হলে একটু সময় নিতে হবে। মতিহি। মতিহি। গুড। আচ্ছা, নেক্সট দেবতনয়। হ্যাঁ স্যার। আচ্ছা, ধরো এক্সাম্পল আছে এইরকম, গ ঔকার বিসর্গ। গৌহু। গৌহু। গুড। আচ্ছা, নেক্সট নীলাঞ্জনা ম্যাডাম। হ্যাঁ বলুন স্যার। আচ্ছা, ধরুন এক্সাম্পলটা আছে, ব ধয়ে দীর্ঘ দীর্ঘ উকার, তাহলে ব ধয়ে দীর্ঘ উকার বিসর্গ, কেমন করবেন উচ্চারণটা? বধৌ হৌ। বধূহু। গুড। আচ্ছা, নেক্সট রঞ্জনা ম্যাডাম। রঞ্জনা ম্যাডাম শুনতে পাচ্ছেন? বলুন স্যার। হুম, ধরুন এরকম এক্সাম্পলটা আছে, ম তয় একার বিসর্গ, কেমন হবে? ম্যাডাম শুনতে মতে পাচ্ছেন? মতে হে। মতে হে। গুড। হুম। নেক্সট এসকে। আচ্ছা, কি নাম আছে? স্যার আমার হয়ে গেছে স্যার, দেবতা নয়। ও আচ্ছা, তোমার, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, মৌমিতা ম্যাডাম। আচ্ছা আচ্ছা, তোমার কি দুটো মানে দুটো অ্যাকাউন্ট আছে কেন? মানে দুটোতে জয়েন হচ্ছে, মৌমিতা প্লাস এসকে দুটোই আছে? এসকে বলে তো কিছু নেই স্যার। এসকে বলে এখানে এটা দেখাচ্ছে দেখছি। স্যার এসকে হচ্ছে আমার অ্যাকাউন্ট, দেবতা নয়। আচ্ছা আচ্ছা, মৌমিতা ভট্টাচার্য তাহলে কে? স্যার আমি মৌমিতা ভট্টাচার্য। ও আচ্ছা, ম্যাডাম আপনি কি অ্যাকশন মানে, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, আপনি ধরুন এখানে যে একটা শব্দ আছে সমীরানা বিসর্গ আছে, সামিরানা বিসর্গ, কেমন হবে? সমীরণঃ। সামিরানাহ। গুড। আচ্ছা, নেক্সট সঞ্চয়িতা ম্যাডাম। হ্যাঁ স্যার। আচ্ছা, ধরুন একটা এক্সাম্পল আছে এইরকম, ধরুন আপনার নাম, আপনার নামের পরে বিসর্গ আছে। সঞ্চয়িতাহ। সঞ্চয়িতাহ। গুড, ঠিক আছে। আচ্ছা, নেক্সট সন্দীপ বাবু। হ্যাঁ স্যার। আচ্ছা, ধরুন এক্সাম্পল আছে এইরকম, ধরুন ন দন্তেন্ন দয়ে দীর্ঘি বিসর্গ, নিহি। নদীহি। গুড। নদীহি। ঠিক আছে, গুড। নেক্সট সৌভিক বাবু। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, ধরুন আপনার নামেরই পরে বিসর্গ আছে। আমার সৌভিকः। সৌভিকাহ। গুড। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। সুমন বাবু। সুমন বাবু, আচ্ছা এই সুমন স্যার বাবু। বলুন। আচ্ছা, ধরুন এরকম হ্যালো আছে, দে
দয়েকার বয় আকার বিসর্গ, দে বা বিসর্গ কেমন হবে? দেবাহা। দেবাহা, গুড। নেক্সট, সুপর্ণা ম্যাডাম। হ্যাঁ স্যার। ধরুন এইরকম আছে শব্দটা, রা ময় ঐকার, রয় আকার ম ঐকার বিসর্গ। রামৈহি। রামৈহি, গুড। আচ্ছা, নেক্সট, তারিণী ম্যাডাম। ধরুন এরকম এক্সাম্পলটা আছে, দন্তন্য র ঔকার বিসর্গ। তারিণী ম্যাডাম শুনতে পাচ্ছেন? নরৈহি। না, ঔকার আছে, ঐকার না, ঔকার। নরৌহ। নরৌ। নরৌহ। আচ্ছা, ঠিক আছে, গুড, নরৌহু, ঠিক আছে। আচ্ছা, তাহলে বিসর্গের উচ্চারণটি কেমন হবে প্রত্যেকের কাছে স্পষ্ট? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা, চলুন দেখুন এবারে এখানে আমাদের যে প্রথম শ্লোকটা আছে, যেটা আমরা হ্রস্ব এবং দীর্ঘের স্যার, অভ্যাসের। আচ্ছা, বলো। বলছি এই যে এখানে সংস্কৃতে তো দন্তের স গুলো তো স উচ্চারণ হবে, হ্যাঁ, আর ওখানে ইংলিশে এস গুলো লেখা আছে কেন? আচ্ছা, ওটা আমি বলছি, ওটা একটা অন্য বিষয়, আমি বলছি ওটা। দেখুন তাহলে এখানে আমাদের বিসর্গ একটা জায়গাতে এসছে, কোথায়? বা সবা, ওখানে এসছে, তাই না? তাহলে ওটার উচ্চারণটা কেমন হবে? ওয়া সবাহ, তাই তো? ওয়া সবাহ, এরকম উচ্চারণটা হবে। আচ্ছা, এখন যে প্রশ্নটা করা হয়েছে যে ওখানে এসের মতো যে চিহ্নটা আছে, ওটা কিসের চিহ্ন? আচ্ছা, এটা আমি বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল নিচ্ছি, একটা আমি স্ক্রিন শেয়ার করছি, যাতে এই জিনিসটা খুব, এটা আমাদের অন্যান্য বহু শ্লোকে আসবে, তো এটা বোঝার প্রয়োজন আছে। আচ্ছা, অন্য স্ক্রিন দেখা যাচ্ছে একটা, হ্যাঁ স্যার। ওয়ার্ডের মতো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, দেখুন এই যে চিহ্নটা, এটা হয়তো অনেকে জানেন, তা সকলের অবশ্যই জানা উচিত, তার জন্য ধরুন আমাদের এরকম একটা বাক্য আছে, আমাদের অতীতকালের জন্য, মানে পাস্ট টেন্স, এটার জন্য আমরা কি করি? পাস্ট টেন্সে ধরুন দুটো ফর্ম আছে, একটি ক্রিয়াপদের, ধরুন এইরকম, গম ধাতুর পাস্ট টেন্স কি হবে? অগচ্ছৎ, এরকম একটা হবে, কি হবে? অগচ্ছৎ, মানে গিয়েছিল। অগচ্ছৎ মানে কি? গিয়েছিল। আর এটাকে যদি আমরা আ যোগ করে দিই, যেমন আমরা বলি না আগচ্ছতি, গচ্ছতি মানে যাচ্ছে, আর আগচ্ছতি মানে আসছে, সেরকমই অগচ্ছৎ মানে গিয়েছিল, আর আগচ্ছৎ যদি বলি তাহলে কি হবে? এসেছিল। ঠিক আছে। আচ্ছা, এখন যদি এরকম একটা বাক্য হয়, আমরা যদি একটা বাক্য বলি যে সীতা গিয়েছিল, তাহলে সেটা আমরা ট্রান্সলেট করব কিভাবে? সীতা অগচ্ছৎ, এরকম। সীতা এসেছিল, এটার আমরা ট্রান্সলেট কিভাবে করব? সীতা আগচ্ছৎ। এই পর্যন্ত ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ স্যার। এই পর্যন্ত বোঝা গিয়েছে?
ঠিক আছে? তো আচ্ছা, এখন আমরা প্রত্যেকেই জানি সন্ধির সন্ধির একটা মোটামুটি ধারণা আমাদের আছে, অল্প হলেও ধারণা আছে। অন্তত এই বিষয়টা তো আমরা প্রত্যেকে জানি। কি জানি? যে অ অ মিলে কি হয়? আ। অ আ মিলে কি হয়? আ। আ অ মিলে কি হয়? আ। আ আ মিলে কি হয়? আ। তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এখন প্রথম যে বাক্যটা আছে, সীতা অগচ্ছদ, মানে সীতা গিয়েছিল, এখানে শেষে কি আছে? আ আছে। অগচ্ছতের অ আছে, তাহলে মিলে কি হবে? আ। ওকে। সেকেন্ড যে সেন্টেন্স আছে, সীতা আগচ্ছদ, যার অর্থ হচ্ছে উল্টো, সীতা এসেছিল, এটা এখানে কি আছে? আ আ। কি হবে? আ প্লাস আ আ। তাহলে যদি আমরা এখন এই দুটো বাক্যকে সন্ধি করে লিখি, মানে সীতা অগচ্ছদ, সীতা আগচ্ছদ, দুটোকে সন্ধি করে লিখলে তাদের যে ফর্ম দাঁড়াচ্ছে সেটা একই, তাই তো? ডেফিনেটলি একই, পুরো কোনো চেঞ্জ নেই। মানে যদি আমরা সন্ধি করে লিখি, কোনো চেঞ্জ আছে কি লেখাতে? না স্যার। না। আচ্ছা, এখন যদি আমাদের এই জিনিসটা কোথাও বলা হয়, মানে এইটা যদি আমরা বুঝতে পারবো অর্থটা, মানে মিনিংটা বোঝা যাবে। কিন্তু আমাদের যদি মানে কোনো জায়গায় আমরা পড়ছি, সেখানে এইভাবে লেখা আছে, সীতা গচ্ছদ, এরকম সন্ধি করে লেখা আছে। এখন আমরা অর্থটা কিভাবে বুঝবো, যেটার অর্থ সীতা গিয়েছিল নাকি এসেছিল? দুটোই হতে পারে, তাই না? দুটোই হতে পারে। সীতা আগচ্ছদ যদি আমরা একসাথে লিখি, দুটো অর্থই পসিবল। একটা হচ্ছে সীতা গিয়েছিল, সীতা এসেছিল, দুটোই হতে পারে। তো আমাদের কি করা হয়, এই জায়গাটাতে ক্লিয়ার হওয়ার জন্য কোন বর্ণ, মানে কোন বর্ণ ছিল তার জন্য একটা সাইন ইউজ করা, একটা চিহ্ন, সেটা হচ্ছে অকারের চিহ্ন। সেই অকারের চিহ্নটা দেখতে কেমন হয়? ওই অনেকটা এসের মতোই হয়, মানে ঠিক এই রকম। এই যে চিহ্নটা দেখা যাচ্ছে, ঠিক আছে? এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এই চিহ্নের মতো হয় দেখতে জিনিসটা, দেখা যাচ্ছে। তাহলে এটা কিসের চিহ্ন? এটা এটা হচ্ছে লুপ্ত অকারের চিহ্ন। কিসের চিহ্ন? লুপ্ত আকার। লুপ্ত অকারের চিহ্ন, মানে যে অকারটা এক্সিস্ট বর্তমানে করছে না, আগে করছিল, আগে ছিল, এখন নেই। লুপ্ত অকারের চিহ্ন। আচ্ছা, এখন কি, যদি আমি এই চিহ্নটা আমি কিভাবে ইউজ করব? দেখো, এখানে আ অ ছিল, সীতা অগচ্ছদ, এখানে কি ছিল? আ অ। আমাদের ডাউটটা কোথায়? যেখানে ডাউট হবে সেখানে আমরা এই চিহ্ন ইউজ করবো, মানে যেখানে ডাউট হবে সেখানে, অর্থাৎ যেখানে সন্দেহ সেখানে। আচ্ছা, সীতা, এখানে কোনো সন্দেহ আছে? মানে আমাদের এটা অকার না আকার? মানে সীতা এই শব্দের শেষে ওটা অকার বা আকার, এখানে কোনো রকম সন্দেহ কারো হয় কখনো? না স্যার। এখানে সন্দেহ হয় না। সন্দেহটা কোথায় হচ্ছে আমাদের? অগচ্ছদ নাকি আগচ্ছদ? অর্থাৎ সেকেন্ড যেটা আছে সেটা অকার নাকি আকার, সেখানে আমাদের সন্দেহ আছে। আমি সেই সন্দেহ দূর কর, যেখানে সন্দেহ সেখানে আমি এই সাইনটাকে ইউজ করব। তো আমি যদি এখন কি করি, এখানে যদি একটা সাইন দিয়ে দিই, এই যে লুপ্ত আকারের সাইনটা, সেটা যদি একটা ইউজ করি, আর এখানে কি করব? দুটো ইউজ করব। তার মানে কি বোঝা যাচ্ছে? এখন একটা ইউজ করছি মানে অকার একটা, আর দুটো ইউজ করছি মানে দুটো আকার, ইট মিনস আকার। তাহলে এটাই হচ্ছে এই যে লুপ্ত আকার, যেটা এসের মতো দেখায়, এটি হচ্ছে মানে আসলে এটা লুপ্ত আকারের চিহ্ন, এবং এভাবে এটা সেন্টেন্সে ইউজ করা হয়।
ক্লিয়ার হয়েছে? এটা কিসের জন্য? তাহলে আমাদের ডাউট ক্লিয়ার হওয়ার জন্য, মানে অর্থের বিষয়ে যেখানে যেখানে ডাউট হতে পারে, মানে অকার বা আকার থাকলে অর্থের তো চেঞ্জ হবে, তা সেই চেঞ্জ যাতে আমরা বুঝতে পারি, সন্দেহ যাতে দূর হয়, তার জন্য এই সাইনটাকে ইউজ করা হয়। তাহলে এটা কিসের সাইন? লুপ্ত আকারের সাইন। তাহলে এটার কোনো প্রোনাউন্সিয়েশন হবে না। কেন? এটা তো আসলে এক্সিস্টই করছে না। যেটা এক্সিস্ট করছে রিয়েলি সেটারই প্রোনাউন্সিয়েশন হবে। এটা তো জাস্ট এক্সিস্ট করছেই না, শুধু বোঝানোর জন্য, আমাদের অর্থ বুঝতে হেল্প করার জন্য আসছে এটা। স্যার যেখানে সীতা এসেছিল, সীতা আগাচ্ছা, এখানে তো দুটোই আ আছে, তো ওখানে অকারের লুপ্ত অকার কেন লাগবে? এখানে দুটোই আ। লুপ্ত আকার মানে দেখুন, ওটা লুপ্ত আকারের চিহ্ন। আকার মানে কটা অকার? আকার মানে আপনি কটা কটা অকার দুটো মিলিয়ে আকার। দিলে আপনি আকার পাবেন? দুটো আকার। তাহলে ওটা হচ্ছে জন্য দুটো আকার। দুটো আকার মানে ওটা হচ্ছে আকার, এইভাবে বোঝানোর জন্য। একটা সাইন হলে অকার, দুটো হলে আকার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝে গেছো এই চিহ্নটা কিসের চিহ্ন? এসের মধ্যে যে চিহ্নটা আর অব্যয় হ, এই দুটো কি আলাদা? না না, একই একই ম্যাডাম, এই দুটো একই। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা চলো তারপরে, আচ্ছা আমরা যে এক্সাম্পলটা করছিলাম, হ্রস্ব দীর্ঘের জন্য যে এক্সাম্পলটা নিয়েছিলাম, তাহলে ওটা কিভাবে করব আমি আরেকবার পড়ছি এবং প্রত্যেককেই বলতে হবে। প্রত্যেকে কাজ করুন, প্রত্যেকে, যেহেতু আমাদের একটা পার্টিকুলার সুরে বলতে হবে, তো সুরটা ভালো করে রপ্ত করতে হবে। আচ্ছা প্রত্যেকে মিউট অবস্থাতেই একজনকেও আনমিউট রাখুন, বাকিরা সবাই মিউট রাখুন। আচ্ছা দেবতনয়, তুমি আনমিউট করো, স্পিকারটা অন করো। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা এটা অভ্যাস করব। কিভাবে অভ্যাস করবো? এখন আমি যতটুকু অংশ বলবো ততটুকু অংশ শুনে হুবহু একই রকম ভাবে বলার চেষ্টা করতে হবে। মানে যেটা একেবারে বললে হয় কপি পেস্ট, মানে সবকিছু সুরে উচ্চারণে যেমনটা জাস্ট হুবহু কপি করা। ঠিক আছে। বাকিরা মিউট অবস্থাতেই কিন্তু অভ্যাস করবেন। মানে আমি বলবো, আমার পরে দেবতনয় শুরু করছে, মানে আপনারাও শুরু করছেন, দেবতনয়ের সাথে সাথে আপনারা অভ্যাস করছেন। ওরটা শুধুমাত্র আনমিউট থাকছে বোঝার জন্য। দেখুন আমি যতটুকু অংশ বলবো ততটুকু শুনে বলে অভ্যাস করবো, ওটা শোনার পরে। বেদানাম সামবেদোস্মি, বেদানাং সামবেদোস্মি, দেবানামস্মি বাসবঃ, দেবানামস্মি বাসবঃ, ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি, ইন্দ্রিয়াণাং মনশ্চাস্মি, ভূতানামস্মি চেতনা, ভূতানামস্মি চেতনা। আচ্ছা এরকম ভাবে আমরা আর একবার অভ্যাস করব। বেদানাম সামবেদোস্মি, বেদানাং সামবেদোস্মি, দেবানামস্মি বাসবঃ, দেবানামস্মি বাসবঃ, ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি, ইন্দ্রিয়াণাং মনশ্চাস্মি,
ভূতানামস্মি চেতনা। ভূতানামস্মি চেতনা। আচ্ছা ঠিক আছে, তাহলে বাকিরাও অভ্যাস করেছেন। এই শ্লোকটা কিন্তু সবাইকে বলতে হবে, আজকেই সবাইকে শোনাতে হবে। আচ্ছা আমি আরেকবার পড়ছি, আর অভ্যাস করব না। এবারে আপনারা আমার সাথে সাথে অভ্যাস করুন, মানে আমার সাথে সাথেই বলতে থাকুন, যাতে ওই সুরটা আমরা ঠিকঠাক করে মানে একেবারে হুবহু করতে পারি, সেরকম সুরটা ঠিক করার জন্য। তাহলে আমার সাথে সাথে আপনারা দুবার বলুন, কাউকে আনমিউট করতে হবে না, আমি বলতে থাকছি, আমার সাথে সাথেই বলতে থাকুন। 1 2 3 রেডি বললে সবাই আমার সাথে সাথেই শুরু করবে। 1 2 3 রেডি। বেদানাম সামবেদোস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। আচ্ছা আরেকবার। বেদানাম সামবেদোস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। আচ্ছা ঠিক আছে, সবাইকে আজকে শোনাতে হবে শ্লোকটা। আচ্ছা প্রথমে কে বলবেন? বলছি স্যার। আচ্ছা প্রথমে বলবেন কে? নীলাঞ্জনা ম্যাডাম বলুন। বেদানাং সামবেদোস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। বাহ খুব সুন্দর। আচ্ছা থ্যাংক ইউ নেক্সট স্যার। নীলাঞ্জনা ম্যাডাম বলুন। বেদানাম সামবেদোস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। আচ্ছা বাহ। নেক্সট স্যার আমি বলি। আচ্ছা তারিণী ম্যাডাম, হ্যাঁ বলুন। বেদানাম সমবেদস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। আচ্ছা হয়েছে। হ্রস্ব দীর্ঘ এগুলো আরো খেয়াল করতে হবে, মানে এখন থেকে আপনারা একেবারে নিজ দায়িত্বে যে কোনো শ্লোক যখন পড়বেন দীর্ঘগুলো ভালো করে মাথায় রেখে পড়বেন। যেখানে যেখানে দীর্ঘ আছে সেখানে আপনাদের কাজ একটু মানে টানতে হবে, সেখানে মানে একটু সময় নিতে হবে যেখানে যেখানে দীর্ঘ আছে। আর হ্রস্ব যেখানে আছে সেখান থেকে ঝটপট পালিয়ে যেতে হবে। জিনিসটা এইভাবে মাথায় রাখতে হবে যে হ্রস্ব যেখানে আসবে আমি সঙ্গে সঙ্গে পরের অক্ষরে চলে যাব, আর দীর্ঘ যখন যখন আসবে আমি ওখানে একটু থামবো মানে ওখানে একটু টানবো, সময় নেব। ঠিক আছে, এই জিনিসটা এখন থেকে প্রত্যেকে মাথায় রেখে উচ্চারণ করবেন যে কোনো শ্লোক যখন উচ্চারণ করবেন। আচ্ছা ঠিক আছে, নেক্সট ধীমান বাবু বলুন। আমি বলবো স্যার? হ্যাঁ স্যার। আচ্ছা ধীমান বাবু বলুন, তারপরে মানসী ম্যাডাম বলবেন। বেদানাং সামবেদস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। আচ্ছা বাহ খুব সুন্দর। নেক্সট
वेदानां सामवेदोऽस्मि देवानामस्मि वासवः इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना। আচ্ছা, বাহ। নেক্সট। স্যার বলছি হ্যাঁ, বলুন। वेदानां सामवेदोऽस्मि देवानामस्मि वासवः इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना। বাহ, খুব সুন্দর হয়েছে। প্রয়োজন। স্যার বলবো এখন? হ্যাঁ, বলুন। वेदानां सामवेदोऽस्मि देवानामस्मि वासवः। স্যার ওটা দেখা যাচ্ছে না স্ক্রিনটা। স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ইন্দ্রিয়াণাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। আচ্ছা, বাহ। নেক্সট। স্যার বলবো? আচ্ছা, পঙ্কজ বাবু বলছেন। পঙ্কজ বাবু বলুন। হ্যাঁ, वेदानां सामवेदोऽस्मि देवानामस्मि वासवः इन्द्रियाणां मनोऽस्मि भूतानामस्मि चेतना। বাহ, খুব সুন্দর। নেক্সট। স্যার বলবো? আচ্ছা, সন্দীপ বাবু বলুন। वेदानां सामवेदोऽस्मि देवानामस्मि वासवः इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना। বাহ। নেক্সট। আমি বলবো? আচ্ছা, বলুন। वेदानां सामवेदोऽस्मि देवानामस्मि वासवः। স্যার দেখতে পাচ্ছি না। ইন্দ্রিয়ান, স্যার দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে? না স্যার। কখন থেকে বলবো স্যার? এখন দেখা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিন। আচ্ছা, বলুন। वेदानां सामवेदोऽस्मि देवानामस्मि वासवः इन्द्रियाणां আচ্ছা, বাহ। নেক্সট। বলছি স্যার। বলবো? বলুন, বলুন। वेदानां सामवेदोऽस्मि देवानामस्मि वासवः इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना। নেক্সট। সৌভিক বাবু বলুন। হ্যাঁ স্যার। वेदानां सामवेदोऽस्मि देवानामस्मि वासवः इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना। আচ্ছা, নেক্সট। অনেকেই বলেননি, এখনো আছেন। সুপর্ণা ম্যাডাম বলুন।
হ্যাঁ স্যার। বেদানাং সামবেদোऽস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। বাহ। আচ্ছা, সঞ্চয়িতা ম্যাডাম বলেছেন, বলেননি সম্ভবত। স্যার স্যার বলছি সুর করেই পড়তে হবে? হ্যাঁ অবশ্যই, না হলে মানে এগুলো যেহেতু পদ্য কাব্য কবিতা, আচ্ছা তো সেটা শুরু করেই পড়তে হবে। স্যার পড়বো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলুন। বেদানাং সমবেদস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। বাহ। আচ্ছা, আর কে বলেনি? স্যার আমি বলিনি। এখানে বলো। বেদানাং সমবেদোস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। বাহ। আচ্ছা, মানসী ম্যাডাম আরেকজন আছেন, উনি এখনো হ্যাঁ বলেন। স্যার। বেদানাং সামবেদোস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। আচ্ছা, তাহলে আজকে আমরা প্রত্যেকে মানে আমাদের মানে প্রথম শ্লোক শিখলাম আজকে আমরা। তো প্রথম শ্লোকটা শিখলাম, তার মানে এই নয় যে আমরা শ্লোক পড়া শুরু করে দিয়েছি বলে আমরা আমাদের ক কা কি বা ব্যঞ্জন বর্ণের যে অভ্যাসগুলো সেগুলো করবো না, ঠিক আছে? ওগুলো বেশি বেশি করে এখন করতে হবে। ওগুলো যত ভালো করে করবেন ওগুলোই হচ্ছে বেসিক। তাহলে ক কা কি ব্যঞ্জন বর্ণের যে অভ্যাসগুলো বলা হয়েছে ওগুলো যে যত বেশি বেশি করে করবেন ততই শ্লোকগুলো দেখবেন পরবর্তী শ্লোকগুলো পড়তে খুব সোজা হবে, ঠিক আছে? তো ওই জন্য এই বেসিকগুলো খুব ভালো করে অভ্যাস করতে হবে। হ্রস্ব দীর্ঘের জন্য এখানে যে এক্সাম্পল শ্লোকগুলো নেওয়া হয়েছে সেগুলো অপেক্ষাকৃত সোজা শ্লোক, মানে তার জন্য আমাদের উচ্চারণ করতে একটু সুবিধাই হবে। শুধুমাত্র হ্রস্ব দীর্ঘের মধ্যে একটা ব্যালেন্স আনার জন্য এই এক্সাম্পল শ্লোকগুলো নেওয়া হয়েছে, ঠিক আছে? তো এই শ্লোকগুলো, আচ্ছা এরপর আমরা নেক্সট মানে পরের দিনের জন্য আমাদের কি থাকবে, এগুলোই থাকবে। এই যে হ্রস্ব দীর্ঘের যে 4টে শ্লোক আছে, 4টে না 5টা শ্লোক আছে, এই 5টা শ্লোক আমাদের প্রত্যেককে ভালো করে অভ্যাস করতে হবে হ্রস্ব দীর্ঘের ব্যালেন্স ঠিক করে আনার জন্য। আচ্ছা, আমি 5টা শ্লোক আজকে পড়ছি, দেখুন। আমি আপনাদেরকে ভয়েস রেকর্ডিংও পাঠিয়ে দেবো, তো ভয়েস রেকর্ডিং শুনে প্লাস আজকে শুনছেন, আপনাদের হুবহু একই রকম ভাবে ভালো করে অভ্যাস করে এই শ্লোকগুলোই 5টা শ্লোক প্রত্যেককে হোম টাস্ক হিসাবে পাঠাতে হবে। দেখুন আমি 5টা শ্লোক বলছি, ভালো করে খেয়াল করে দেখুন হ্রস্ব দীর্ঘগুলো কেমন হচ্ছে। কি বলেছি আপনাদেরকে, যে যেখানে যেখানে দীর্ঘ আসছে সেখানে একটু সময় নেবেন, আর যেখানে হ্রস্ব আসছে আপনাদের ইমিডিয়েট ঝটপট সেখান থেকে বেরিয়ে পরের অক্ষরে চলে যেতে হবে, এইটা মাথায় রাখতে হবে। দেখুন প্রথম থেকে আমি পড়ছি। বেদানাং সামবেদোস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। পশ্য মে পার্থ রূপাণি শতশোত্থ সহস্রশঃ নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতিনি চ অগ্রণীর্গ্রামণি শ্রীমাन्
आयो नेता समीरणः सहस्रमूर्धा विश्वात्मा सहस्राक्षः सहस्रपात् लोकाध्यक्षः सुराध्यक्षो धर्माध्यक्षः कृताकृतः चतुरात्मा चतुर्व्यूहः चतुर्दंष्ट्रश्चतुर्भुजः ईश्वरो विक्रमी धन्वी मेधावी विक्रमः क्रमः अनुत्तमो दुराधर्षः कृतज्ञः कृतिरात्मवान्। আচ্ছা, এখানে টেকনিক্যালি আরো কিছু মানে প্রোনাউন্সিয়েশনের থিওরি আছে যেগুলো এই হ্রস্ব দীর্ঘের এক্সাম্পল শ্লোকগুলোতে অ্যাপ্লাই করা হয়েছে। তো সেই রকম যেগুলো আছে সেগুলো আমি বাদ দেবো এখন। আপনাদের আপাতত প্রথম দুটি শ্লোক অর্থাৎ বেদানাম সাম বেদস্মি পশ্চিমে পার্থ রূপানি, হ্রস্ব দীর্ঘের এক্সাম্পল শ্লোকগুলোর মধ্যে প্রথম দুটি শ্লোকই আপনারা এখন হোম টাস্ক হিসাবে করবেন। আচ্ছা, এরপরে অন্তস্থ বকারের অভ্যাসের জন্য দুটি শ্লোক আছে। হ্যাঁ, বলো। আমরা কি করে বুঝবো কোনটা অন্তস্থ বকার আর কোনটা বর্গীয় বকার? আচ্ছা, এটা একটা খুব গুড কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা, আমরা বাংলা স্ক্রিপ্ট দেখে তো বুঝতে পারবো না। আমাদের ইন্টারন্যাশনালি যেটা আমাদের বাংলা স্ক্রিপ্ট, সেখানে অন্তস্থ বকার নেই, মানে সেখানে মানে নেই মানে এরকম ব্যাপারটা। অন্তস্থ বকার এবং বর্গীয় বকারের মধ্যে কোনো স্ক্রিপ্টে কোনো পার্থক্য নেই। মানে যেটা আমরা হয়তো যে আগে ছোটবেলায় শিখেছি বা আমাদের আগের জেনারেশন শিখে এসছে, একটা পেট কাটা হবে আর একটা পেট কাটা হবে না, সেরকমটা কিন্তু এখন আর নেই। এখন পেট কাটা জিনিসটা হয় না, ওটা করাই হয় না। তো সেক্ষেত্রে বাংলা স্ক্রিপ্ট দেখে বোঝার উপায় নেই। তো আমরা কিভাবে বুঝবো? আমাদের দেবনাগরী স্ক্রিপ্ট অনুযায়ী তো সেটা আছে। দেবনাগরী স্ক্রিপ্টে বর্গীয় বকারের ক্ষেত্রে পেট কাটা হয় আর অন্তস্থ বকারের ক্ষেত্রে পেট কাটা হয় না। তো আমি সেটা বোঝার সুবিধার্থে যে শ্লোকগুলো পাঠাবো, প্রত্যেকটি শ্লোকের দেবনাগরী স্ক্রিপ্টও পাঠিয়ে দেব। তো ওই দেবনাগরী স্ক্রিপ্ট দেখে আমরা বাংলা স্ক্রিপ্টে কোনটা অন্তস্থ বয়া হবে আর কোনটা বর্গীয় বয়া হবে সেটা আমরা বুঝে নিতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের যেটা হ্রস্ব দীর্ঘের প্রথম দুটি শ্লোকের পরে সেকেন্ড অন্তস্থ বকারের এক্সাম্পল দুটি শ্লোক আছে। এখানে যা আছে সবগুলোই অন্তস্থ বকার। ঠিক আছে? তো অন্তস্থ বকারের উচ্চারণটা বলেছি কিরকম ভাবে হবে। দুটো ওষ্ঠ স্পর্শ করবে না। পেট কাটা বটা যখন বলি আমরা তখন দুটো ঠোঁট একসাথে স্পর্শ করে, আর এক্ষেত্রে দুটো ঠোঁট একসাথে স্পর্শ করবে না। সেক্ষেত্রে যে বকারটা হবে সেটা অন্তস্থ বকা। স্যার, এটা ওয়া না ওয়া? উচ্চারণটা কি হবে? ওয়া, এটা ওয়া। ওয়া। আচ্ছা, তাহলে এই যে শ্লোক দুটি শ্লোক আছে এখানে আমরা প্রত্যেকটা এইভাবেই উচ্চারণ করব, ওয়া এইরকম। তাহলে কেমন হবে? विश्वाधिका वेदवेद्या विन्ध्याचलनिवासिनी विधात्री वेदजननी विष्णुमाया विलासिनी सर्वगः सर्वविद्वानुर् विश्वक्सेनो जनार्दनः वेदो वेदविदव्यङ्गो वेदाङ्गो वेदवित्कविः। ঠিক আছে, তাহলে প্রত্যেকটাই এখানে অন্তস্থ আছে। আচ্ছা, তো আপনাদের হোম টাস্ক থাকবে তাহলে হ্রস্ব দীর্ঘের প্রথম দুটি শ্লোক আর অন্তস্থ বকারের দুটি শ্লোক।
আচ্ছা, তাহলে বকারের উচ্চারণটা কেমন ভাবে করবেন স্পষ্ট হয়ে গেছে। এবারে ওইটা আমাদের শ্লোক উচ্চারণ করার সময় অ্যাপ্লাই করতে হবে, মানে ওই বকার যাতে আমরা উচ্চারণ করতে পারি শ্লোকের সময়, সেটা আমাদের একটা অবধান দিয়ে করতে হবে। ঠিক আছে, এখন হয়তো শ্লোক উচ্চারণ করতে গিয়ে সমস্যা হবে, মানে আপনি অন্তস্থ বটাকে পেট কাটা বা বলে ফেলবেন, হতে পারে, কিন্তু আমাদের তো মেন অ্যাপ্লিকেশন শ্লোকে করতে হবে। শ্লোকে যাতে হয় তার জন্য শ্লোকের অভ্যাসটা করতে হবে আস্তে আস্তে, মানে থিওরি চলবে তার সাথে তার স্যাম্পল শ্লোক, এইভাবে থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো পাশাপাশি চলতে থাকলেই আমরা আস্তে আস্তে শিখতে পারবো। স্যার বলুন। স্যার বলছি এই অন্তস্থ বকারে এখানে বিস্বাধিকা বললাম, বিস্বা, হ্যাঁ, হ্যাঁ, তারপরে বেদ জননী, তারপরে বিধাত্রী, এগুলোতে সব ওয়া বলবো না এমনি বকার উচ্চারণ করবো? সবগুলোই অন্তস্থ ব। তাহলে ওখানেও এই দুটি বিধাত শ্লোকে যতগুলো বকার আছে সবগুলোই অন্তস্থ ব। স্যার স্যার ওয়েদ জননী এমনি বলবো? হ্যাঁ অবশ্যই সেটাই বলবেন, যেটা অন্তস্থ ব মানে কেমন, ওয়া, বেদ হ্যাঁ, জননী। ওয়েদ জননী। ঠিক ঠিক আছে, মানে আছে। প্রত্যেকটা ব এখানে শব্দগুলো, যত শব্দ আছে সবগুলোতে অন্তস্থ ব আছে, তো সেটা এই শব্দগুলো উচ্চারণ করার সময় ব এটা হচ্ছে কিনা খেয়াল রাখবেন। ওয়া, ওয়েদ জননী ঠিক হচ্ছে আছে, কি তাহলে স্যার? প্রত্যেকে তাহলে এই দুটি শ্লোক এবং আগের হর্ষ দীর্ঘের দুটি শ্লোক, এই 4টি শ্লোক মঙ্গলবার হোম টাস্ক হিসাবে পাঠাবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা চেষ্টা করবেন, প্রত্যেকে চেষ্টা করবেন এই রকম ডাইরেক্ট, মানে হোয়াটসঅ্যাপে ওখানে ভয়েস মেসেজ করবেন না। ওখানে ভয়েস মেসেজ করলে সমস্যাটা হয় কি, ডাইরেক্ট যখন আপনি হোম টাস্কটা পাঠাতে যাচ্ছেন ভয়েস মেসেজ করে, সমস্যা হয়, মানে আপনার হয়তো ভুল হতে পারে, আপনি বারবার ডিলিট করছেন, এরকম সমস্যা হতে পারে। ওই জন্য আপনি নিজের ফোনেই সেটাকে রেকর্ড করুন এবং সেখানে যতবার আপনি মানে যা কিছু কাট করুন, অসুবিধা হলে সেটাকে বাদ দিয়ে নতুন করে করুন, ফাইনাল যেটা ফোনে করবেন সেটাকেই গ্রুপে পাঠাবেন। এখানে পাঠালে অসুবিধাটা ওটাই হয় যে বারবার একটা ডিলিট করার ব্যাপারটা থাকবে, যেহেতু ওটা এখানে ডাইরেক্ট একেবারে ওটা হয়তো সবার ক্ষেত্রে ঠিকঠাক হবে না, ওই জন্য এতবার জিনিসটা ডিলিট হবে, ওটা আর খুব একটা বাজে ব্যাপার। তো ওই জন্য প্রত্যেকে ফোনেই রেকর্ডিং করবেন, করে পাঠাবেন। ঠিক আছে। স্যার বয়ে হর্ষইটা অন্তস্থ বর কিভাবে উচ্চারণটা আসছে বুঝতে পারছি না। আচ্ছা, তেমন কিছু দেখুন, ওয়া উই, যেমন আমরা পেট কাটা ব যখন বলি কেমন বলি, ব বি, সেরকমই ওয়া উই, এরকম। ঠিক আছে, এটা প্রথম অসুবিধা স্যার এই হবে। লাস্ট শ্লোকটা একবার বলে দেবেন, সর্বজ্ঞ সর্ববিদ্বানু। হ্যাঁ, আমি আপনাদেরকে আচ্ছা আচ্ছা, গ্রুপেও ঠিক ভয়েস আছে। রেকর্ডিং পাঠিয়ে দেবো, আর এখানেও ক্লাসে বলে দিচ্ছি, আর একবার অসুবিধা নেই। আচ্ছা, দেখুন আপনারা কিভাবে অভ্যাস করবেন। এখন আপনি কি বললেন যে আপনার ওয়া বলতে অসুবিধা হচ্ছে না, ভি বলতে অসুবিধা হচ্ছে, তো তার জন্য একই প্রসেস কি করতে হবে, যেমন ক কা কি বলেন সেরকম ওয়াটাও সমস্ত স্বরবর্ণের সাথে বলে অভ্যাস করে নিতে হবে। ওয়া, ওয়া, উই, উই, উ, উ, ভ্রি, ভ্রি, ওয়ে, ওই, ও, ওউ, এরকম বলে অভ্যাস করে নিতে হবে, যাতে আপনি প্রত্যেকটা স্বরবর্ণের সাথে বলতে পারেন ওয়াকারটাকে। ঠিক আছে। আচ্ছা, আমি দ্বিতীয় শ্লোকটা একবার বলছি, দেখুন। সর্বগঃ সর্ববিদ্বানুর বিশ্বক্সেনো জনার্দনঃ বেদো বেদবিদব্যঙ্গো বেদাঙ্গো বেদবিদ কবিঃ। ঠিক আছে, তো তাহলে আপনাদের এই 4টি শ্লোক হোম টাস্ক থাকছে, প্রত্যেকে মঙ্গলবার পাঠাবেন। আমি গ্রুপে ভয়েস রেকর্ডিং পাঠিয়ে দেবো, ক্লাসটাও ইউটিউবে আপলোড করা হবে, অ্যাভেলেবেল থাকবে। তো
অসুবিধা হলে আপনারা ভয়েস রেকর্ডিং বারবার শুনে নিজেরা অভ্যাস করবেন, ঠিক আছে? করে মঙ্গলবার হোম টাস্ক পাঠাবেন, ঠিক আছে? আজকে কারা কারা হোম টাস্ক পাঠাননি, ক্লাসে আছেন এরকম? অনেকেই পাঠাননি। স্যার আমি পাঠাইনি। আচ্ছা, কেন পাঠাননি ম্যাডাম? স্যার একটা অনুষ্ঠান ছিল তো এই জন্য মানে কালকে আমি পাঠাতে পারিনি, আজকে তো ভাবলাম ঠিক কেউ আর আছে, দিচ্ছেন না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। হোম টাস্কটা আপনি তাহলে দুটো হোম টাস্ক, মানে তো এই প্রথম যে হোম টাস্ক সেটা আপনি মঙ্গলবারের আগে পাঠিয়ে দেবেন আপনার সুবিধা মতো, আর এই যে হোম টাস্ক আজকে দেওয়া হচ্ছে সেটা মঙ্গলবারে পাঠাবেন। তাহলে যারা যারা পাঠাননি তারা অবশ্যই পাঠাবেন প্রথম হোম টাস্ক। হোম টাস্ক প্রত্যেকেই পাঠাবেন, ঠিক আছে? না হলে আমি বুঝতে পারবো না আর কতটা কি প্রোগ্রেস হচ্ছে, কে কেমনটা করছেন, আদৌ অভ্যাস করছেন কিনা। হ্যালো। আচ্ছা শুভ্রা ম্যাডাম, এত লেট কেন আজকে? হ্যাঁ ম্যাডাম, স্যার আমি না কলকাতায় নেই, আমি একটু নেপালের ওয়েস্ট নেপালে এসেছি। আমি মানে মঙ্গলবার দিনই আপনাকে প্রথমে আমার এটা রেকর্ডিংটাই পাঠিয়ে দিয়েছি, মঙ্গলবার রাতে এসেছি। মানে ওই আজকে ক্লাসটা আমি করতে পারলাম না, এখানে মাত্র আমার 1 GB নেট, তো এখানে নেটের খুব প্রবলেম। আমি গিয়েই আমি ফিরে যাব, ফিরে গিয়ে আপনার নেট ক্লাস আমি করব, তার আগে আমি আপনার সমস্ত রেকর্ডিংস গুলো পাঠিয়ে তো আপনি দেন, আমি ভালো করে দেখে নেব। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, অবশ্যই। যারা যারা ক্লাস ঠিকঠাক অ্যাটেন্ড করতে পারছেন না ইউটিউব থেকে শুনবেন, বা আমার ভয়েস রেকর্ডিং থাকছে, জাস্ট ওটা আরো শর্টে থাকছে একেবারে, তো ভয়েস রেকর্ডিংটাও শুনবেন, ঠিক আছে? প্রত্যেকে ভালো করে একটা, মানে আপনারা প্রত্যেকে যদি একটু কোঅপারেট করেন তাহলেই দেখবেন প্রত্যেকেই শিখতে পারবেন ভালো করে। একটা 4 মাস পর আমরা যাতে ভালো আউটপুট পেতে চাইছি, সকলেই যেন ভালো করে বলতে পারি, সেটাই একমাত্র কাম্য। হ্যাঁ মহারাজ, হ্যাঁ না ঠিক আছে, তাহলে চলুন আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম। শ্রী যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। বেশ, শুভরাত্রি সবাইকে। ওদের ঘরের দরজা খুললেই হচ্ছে। আর আগামী বুধবার আবার আমরা সকলে ক্লাসে দেখা হচ্ছে সবার সাথে। বেশ, গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট। শুভরাত্রি স্যার।